সাইমুম সিরিজ 60 হুই উইঘুরের হৃদয়ে পর্ব ৩ পুলিশের একটা জিপ ও একটা বড় মাইক্রো এসে থামল। মা সাই নামের একটা বড় বাড়ির সামনে। এটা বাড়ি ঠিক নয়, একটা শিক্ষালয়। এটা দুই দিক ঘেরা বাচ্চাদের জন্য তৈরি একতলা একটা বিল্ডিং। অবশিষ্ট দুই দিক প্রাচীর ঘেরা। পূর্ব দিকের প্রাচীরে বড় একটা গেট। গেটটার সামনে পুলিশের গাড়ি দুটি এসে থামল। জিপ ও মাইক্রো থেকে নামল ডজনখানেক পুলিশ। এলাকাটা চীনের কানশু প্রদেশের পশ্চিম দক্ষিণ প্রান্তের ডানহুয়াং শহর। ডানহুয়াং শহরটি কানশু প্রদেশের মতোই হুই মুসলিম অধ্যুষিত। তবে শহরের দক্ষিণ প্রান্তের একটা বড় এলাকায় কয়েক হাজার উইঘুর মুসলিম পরিবারের বাস। মা সাই নামের এই স্কুলটা উইঘুর মুসলিম লোকালয়ের প্রায় মাঝখানে। স্কুলটি একটা বেসরকারি ইসলামী স্কুল। স্কুলে তখন গার্লস শিফটের ক্লাস চলছিল। গার্লসদের শিফট সকাল ৭টা থেকে ১০টা, বয়েজদের সময় সকাল ১১টা থেকে ৩টা পর্যন্ত। স্কুলের গেট খোলা ছিল। জিপ থেকে নামা অফিসারটির নেতৃত্বে পুলিশরা ঝড়ের মতো স্কুলের ভেতরে ঢুকে গেল। গেটের পর একটা বড় প্রাঙ্গণ। প্রাঙ্গণ পেরিয়ে পুলিশরা ছড়িয়ে পড়ল স্কুল ঘরগুলোর সামনে। একজন পুলিশ চিৎকার করে বলল, সবাই বেরিয়ে যাও স্কুলের ঘর থেকে। বলেই পুলিশরা ছুটে ঘরে ঢুকে গেল এবং বই, খাতা, ব্যাগ সবকিছু ছুঁড়ে ফেলতে লাগল বাইরে। স্কুলের মেয়েরা এবং শিক্ষিকারা ভীত সন্ত্রস্ত। ঘটনা এতই দ্রুত ঘটতে লাগল যে প্রতিবাদ বাধা দেওয়ার সুযোগই তারা পেল না। শিক্ষিকাদের মধ্য থেকে একজন তরুণী ছুটে এল, যে পুলিশ প্রধান শিক্ষিকার টেবিল থেকে সবকিছু ছুঁড়ে ফেলছিল সেদিকে ছুটে গেল। সে সময় একজন তরুণ ছুটে এসে ঘরে ঢুকল। সে পুলিশটির সামনে দাঁড়িয়ে বলল, এসব কি হচ্ছে অফিসার? পুলিশটি তাকাল তরুণটির দিকে, বলল, কেন, যা হবার তাই হচ্ছে। তাই হচ্ছে? আপনারা কেন স্কুলে ভাঙচুর চালাচ্ছেন? কেন স্কুলে তালা লাগাবার ঘোষণা দিয়েছেন? এসব কি? বলল তরুণটি। এই ইসলামিক স্কুল বেআইনি। স্কুল আমরা বন্ধ করতে এসেছি, পুলিশ অফিসারটি বলল। ডানহুয়াং শহরে অনেক ইসলামিক স্কুল আছে, এটা বেআইনি হবে কেন? বলল তরুণটি। এগুলো হুই মুসলিমদের। হুই মুসলিমদের ইসলামিক স্কুল বেআইনি নয়। ডানহুয়াং শহরের উইঘুর এলাকায় যতগুলো ইসলামিক স্কুল আছে সব বন্ধ করে দেব, পুলিশ অফিসারটি বলল। কেন? উইঘুরদের এই এলাকায় বহুদিন ধরেই তো এই স্কুল চলছে। আগে চলতে পারলে এখন চলতে পারবে না কেন? বলল তরুণটি। আগের প্রশাসন কেন স্কুলগুলো চলতে দিয়েছেন তা আমি জানি না, কিন্তু আমি চলতে দেব না। কথা শেষ করেই পুলিশ অফিসারটি হেডমিস্ট্রেসের পাশের র‍্যাক থেকে কোরআন শরীফ নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিতে যাচ্ছিল। তরুণটি লাফ দিয়ে গিয়ে কোরআন শরীফটি কেড়ে নিল। জ্বলে উঠল পুলিশ অফিসারটির দুই চোখ। মুহূর্তে সে কোমরে ঝুলানো রিভলভার তুলে নিয়ে গুলি করল তরুণটিকে। শিক্ষিকাদের মধ্য থেকে ছুটে আসা এক তরুণী চোখের পলকে এসে আড়াল করে দাঁড়াল তরুণটিকে। বুকে গুলিবিদ্ধ হল তরুণীটি। ঠিক এই সময় কক্ষটিতে ঝড়ের মতো প্রবেশ করল পুলিশের একজন উচ্চপদস্থ অফিসার। সে ঘরে প্রবেশ করেই পকেট থেকে রুমাল বের করে রুমালে জড়িয়ে নিল পুলিশ অফিসারের রিভলভারটি। বলল পুলিশ অফিসারটিকে লক্ষ্য করে, শহরের এই এলাকার উইঘুর ইসলামিক স্কুল বন্ধে তোমার অতি আগ্রহ দেখে তোমাদের পাঠানো হয়েছিল স্কুলের সবকিছু দেখে তারপরে তা বন্ধ করার নোটিশ দিতে। ভাঙচুর করতে তো বলা হয়নি। হত্যার অনুমতি দেওয়ার কোনো প্রশ্নই উঠে না। কথা শেষ করেই সাথে আসা একজন পুলিশ অফিসারকে বলল, হত্যাকারী এই পুলিশ অফিসারকে অ্যারেস্ট করে নিয়ে যাও গাড়িতে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবার তাকালো তরুণটির দিকে। তারপর পুলিশ অফিসারটিকে লক্ষ্য করে বলল, যে তরুণটিকে গুলি করে মারতে গিয়েছিল তাকে চেনো? চেনো না। সে অল চায়না ফেডারেশন অব স্টুডেন্টস ইউনিয়নের জেনারেল সেক্রেটারি মা ঝু সুলতান। হুই ও উইঘুর ছাত্রদের মধ্যেও অসম্ভব জনপ্রিয় সে। সে নিহত হলে আগুন জ্বলত। আর
হ্যাঁ, তরুণীকে তুমি গুলি করেছ। সে লুহু আয়েশা, উইঘুরদের জনপ্রিয় ছাত্রী নেত্রী। সে মাঝুর সাথে বেজিং বিশ্ববিদ্যালয়ে পড়ে। বিশ্ববিদ্যালয় এখন ছুটি। ছুটিতে তারা দুজন এসেছিল ইসলামিক স্কুলে ফ্রি সার্ভিস দিতে। কথা শেষ করে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বলল মাঝুকে, সরি মিস্টার মাঝু, আপনার টেলিফোন পেয়েই ছুটে এসেছি। কিন্তু শেষ রক্ষা হল না। গুলিবিদ্ধ তরুণীটি তখন মাঝুর কোলে। মাঝু সুলতান তখন তরুণীটিকে দুহাতে তুলে নিতে চেষ্টা করছিল। তরুণীটি বাধা দিয়ে বলছিল ক্ষীণকণ্ঠে, হাসপাতালে আমাকে নিও না, আমার সে সময় নেই। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার কথা শুনে মুখ তুলে তার দিকে চেয়ে মাঝু বলল, ধন্যবাদ স্যার, আপনি আরও অনেক কিছু ঘটা থেকে আমাদেরকে বাঁচিয়েছেন। মাঝুর কণ্ঠ নরম, কান্না ভেজা। পুলিশ অফিসারকে কথাটা বলেই মাঝু তাকালো তরুণী লুহু আয়েশার দিকে। তার মাথাটা দুহাতের উপর রেখে বলল, তুমি এই কাজটা করতে গেলে কেন? কি করতাম? চেয়ে চেয়ে দেখতাম তুমি গুলি খেয়ে মরে যাচ্ছ। তোমার মৃত্যু ক্ষতি করবে চীনের, বেশি ক্ষতি করবে চীনের মুসলমানদের হুই উইঘুর সম্পর্কের। আমার চাওয়া পাওয়ার কিছুই নেই। খুব বেশি আর কি হতাম, তুমি রাজি হলে তোমার বউ হতাম। এর কোনো মূল্য নেই। আল্লাহর হাজার শকর তিনি তোমাকে বাঁচিয়েছেন। লুহু আয়েশার কণ্ঠ ক্ষীণ হয়ে এল। নিস্তেজ হয়ে পড়ল তার দেহ। তার চোখ দুটি বুজে গেল। এলিয়ে পড়ল তার মুখটা একপাশে, যেন সে এক গভীর প্রশান্তিতে ঘুমিয়ে পড়ল। একটু যেন কেঁপে উঠল মা ঝু সুলতান। তার মুখ জুড়ে নামল বেদনার একটা কালো ছায়া। সে অসহায়ভাবে একবার তাকাল পুলিশ অফিসারের দিকে। পুলিশ অফিসার মাথা থেকে হ্যাট খুলে ছোট একটা বাউ করল লুহু আয়েশার দিকে। বলল, সরি মিস্টার মাঝু, আমরা খুবই দুঃখিত। এটা একেবারেই হৃদয় বিদারক। মাঝু সুলতান চোখ নামিয়ে তাকাল লুহু আয়েশার দিকে। একটু ঝুঁকে পড়ে বলল, লুহু একাই তো সব বলে গেলে, আমাকে কিছুই বলার সুযোগ দিলে না। আমার কাজ নিয়ে তুমি ভেবেছ, আমাকে নিয়ে তুমি ভাবোনি। ভাবলে এমন সহজ ও নিশ্চিন্ত বিদায় তুমি নিতে পারতে না। শেষ কথাগুলো মা ঝুর কান্নায় রুদ্ধ হয়ে গেল। বাইরে অনেকগুলো পায়ের শব্দ। কক্ষে প্রবেশ করল লুহু আয়েশার খালা ও তার পরিবারের লোকজন। লুহুর খালা লিহুয়া হামিদা লুহুকে জড়ি ধরে কান্নায় ভেঙে পড়ল। কক্ষে এক বিষাদ পরিবেশের সৃষ্টি হল। লম্বা ভ্যাকেশনে এই খালার বাড়িতে এসেই লুহু আয়েশা উইঘুর কমিউনিটির এই ইসলামিক স্কুলে ফ্রি সার্ভিস দিচ্ছিল। মা ঝুও এই লম্বা ভ্যাকেশনে বাড়ি এসেছিল। কানসুতেই তার বাড়ি। কানসুর রাজধানী লানঝুর একটা পুরনো ও সম্মানিত হুই পরিবারের সন্তান সে। বিশ্ববিদ্যালয়ের লম্বা ভ্যাকেশনে চীনের কোনো না কোনো এলাকায় বিভিন্ন ধরনের সামাজিক কাজে সে জড়িত হয়। এই ভ্যাকেশনে সে এসেছে নিজ প্রদেশ কান্তে কাজ করতে। সেই লুহুকে অনুরোধ করেছে কানসুতে ভ্যাকেশন কাটাতে। লুহু আয়েশা মাঝুর ডাকেই কানসুতে এসেছিল। স্কুলে সময় দেয়া ছাড়াও উইঘুর কমিউনিটির মধ্যে কিছু সামাজিক ও রাষ্ট্রীয় দায়িত্ব সচেতনতা বিষয়ে কাজ করছিল সে। লুহুর খালা লিহুয়া হামিদা উঠে লুহুর মাথা কোলে তুলে নিয়ে বসেছে। লুহুর মুখে সাদরে হাত বুলিয়ে বলল, মা, তোর মাকে, আমার বড় আপাকে আমি কি জবাব দেব? বলেই সে মা ঝুর দিকে তাকাল। অনুরুদ্ধ কণ্ঠেই বলল, মা ঝু সুলতান বাবা, লুহুমা আমার খুবই চাপা স্বভাবের ছিল। কোনোদিন কিছু জানতে দেয়নি। একদিন আমি একান্তে তোমার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম। সে হেসে বলেছিল, খালা, আমি জানি এবং আমি চাই মাঝুকে অনেক পথ চলতে হবে, অনেক উঁচুতে উঠতে হবে। আমাকে তার পথে দাঁড় করাতে চেও না। আল্লাহর ইচ্ছার উপর সব ছেড়ে দাও। আল্লাহর ইচ্ছাই কি আজ সে পূরণ করে গেল? বলেই ডুকরে কেঁদে উঠল লিহুয়া হামিদা। অশ্রু গড়া ছিল মাঝুর দু চোখ থেকেও। বলল সে, লুহু আমার সামনে কি পথ দেখাতে চেয়েছিল, কোন উঁচুতে ওঠার কথা সে বলেছিল, তার তো আমি কিছুই জানি না।
ভবিষ্যৎ নিয়ে এমন আলোচনা কখনই সে করেনি। তার ভাবনা চিন্তার হয়তো অনেক কিছুই আমাকে জানতে দেয়নি, অথচ অদৃশ্য এক দায়ে এভাবে সে বেঁধে গেল আমাকে। কান্নায় রুদ্ধ হয়ে গেল তার কণ্ঠ। বাইরে পুলিশের গাড়ি ও অ্যাম্বুলেন্সের শব্দ পাওয়া গেল। কয়েক মুহূর্তে বারান্দায় উঠে এলো কয়েকজন পুলিশ। ঊর্ধ্বতন পুলিশ অফিসারটি মাজুর দিকে চেয়ে বলল, মিস্টার মাজু, পুলিশ এসেছে লাশ নিতে, প্লিজ সহযোগিতা করুন। মাজু তাকালো লুহুর, খালা লিহুয়া হামিদার দিকে। বলল, খালা, আম্মা, লুহুকে ছাড়তে হয়। অবশ্যই, কিন্তু লাশ আমরা কখন পাব বাবা? ওর মরদেহ তো উরুমুচি পৌঁছাতে হবে আমাদের খুব তাড়াতাড়ি। মরদেহের পরীক্ষা নিরীক্ষা করতে আমরা চাই না। লিহুয়া হামিদা বলল। মাজু কিছু বলতে যাচ্ছিল, তার আগেই ঊর্ধ্বতন পুলিশ অফিসার বলল, ম্যাডাম, আমরা সময় নেব না। পুলিশের মহিলা ইউনিট তাকে নিয়ে যাচ্ছে। মহিলা ডাক্তাররাই তাকে পরীক্ষা করবেন। শুধু দেখা হবে পুলিশ অফিসারটির বুলেটের আঘাতেই তার মৃত্যু হয়েছে কিনা। এরপরেই লাশ আপনাদের হাতে তুলে দেব আমরা। মাজু তাকালো লুহুর খালার দিকে। বলল, খালাম্মা, এটুকু সময় তাদের দেয়া যায়। ঠিক আছে মাজু, আমরা অপেক্ষা করব। প্লিজ তুমি ওদের সাথে থাকো, আমাদের জানিও কখন কি করতে হবে। লিহুয়া বলল, ধন্যবাদ খালাম্মা, আমি আছি ওদের সাথে, বলল মাজু। ঊর্ধ্বতন পুলিশ অফিসার ঘুরে দাঁড়াচ্ছিল। মাজু বলল, মিস্টার অফিসার, আরেকটা কথা, এই স্কুলের এখন কি হবে? আইন বলে উইঘুরদের ইসলামিক স্কুল থাকতে পারবে না, কিন্তু এ স্কুল বহুদিন থেকে চলছে, যেমন আইনসঙ্গতভাবে চলছে হুই মুসলিমদের ইসলামিক স্কুল। ঊর্ধ্বতন পুলিশ অফিসার ঘুরে দাঁড়িয়েছে মাজুর দিকে। বলল, আদেশ বা নিষেধ কিছুই আমি করব না। আজ পর্যন্ত যেমনটা ছিল সবটা তেমনই চলবে। চলি, বাই মাজু। ঘুরে দাঁড়িয়ে হাঁটতে শুরু করল পুলিশ অফিসারটি। কয়েকজন মহিলা পুলিশ ঘরে ঢুকল লুহু আয়েশার লাশ নেবার জন্যে। লাশ নিয়ে ওরা বেরিয়ে গেল। মাজু ঘুরে দাঁড়াল। বাবা মাজু, কি আশ্চর্য দেখো, দুজন পুলিশ অফিসারই হান, অথচ তাদের মধ্যে কত পার্থক্য। লিহুয়া হামিদা বলল। হ্যাঁ খালাম্মা, সত্যি অনেক পার্থক্য। জুনিয়র পুলিশ অফিসারটি মাত্র দুদিন হল বদলি হয়ে এখানে এসেছে। জানতে পেরেছি এখানে আসার আগে সে ছিল হারবিনে। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল যেসব পুলিশ স্বভাবগতভাবে নিষ্ঠুর নয় তাদের দেখতে পারত না এই পুলিশ অফিসার। বিনা কারণেই তারা নাজেহাল হতো। তাছাড়া চেইন অফ কমান্ড ব্রেক করে সে নানা অত্যাচার নিপীড়ন করত মানুষের উপর, বিশেষ করে মুসলমানদের উপর। লিহুয়া হামিদা ভাবছিল। মাজু সুলতানের কথা শেষ হলে বলল, মাজু, আমাদের এই অবস্থা কতদিন চলবে? উইঘুর মুসলিমরা এদেশের নাগরিক হয়েও কতদিন এই অসহনীয় বৈষম্যের শিকার হবে তারা? আমার মা লুহু একা তো নয়, এমন লাশ তো আমাদের অব্যাহতভাবে দেখতে হচ্ছে। কবে শেষ হবে অবিরাম এই হৃদয় ভাঙার ঘটনা? মাজু তাকিয়েছিল লিহুয়া হামিদার দিকে। কোনো উত্তর দিল না। চোখে তার অতলান্ত এক শূন্য দৃষ্টি। ধীরে ধীরে ভিজে উঠল তার দুই চোখ। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কি বলবো খালাম্মা? আপনার জিজ্ঞাসার কোনো জবাব আমার কাছে নেই। আমি এ নিয়ে অনেক ভেবেছি, এখনও ভাবি। বলতে পারেন খালাম্মা, এটাই আমার প্রধান ভাবনা, কিন্তু এ পর্যন্ত কোনো সমাধান আমি পাইনি। উইঘুররা যা বলে তার সবটাই ঠিক বলে আমি মনে করি। হুই মুসলিমরা যে মত পোষণ করে সেটাও আমার কাছে সব দিক থেকে ঠিক বলে মনে হয়। আবার সরকার, হানরা উইঘুরদের বিরুদ্ধে যে অভিযোগ তুলে আসছে সেটাও যৌক্তিক আমার কাছে। অথচ সত্য একটাই, হুই ও চীনা সরকার সত্য হলে উইঘুররা মিথ্যা হয়ে যায়, আবার উইঘুররা সত্য হলে হুই ও চীনা সরকার মিথ্যে হয়ে যায়। কিন্তু সত্য মিথ্যার এ রায়টা কে দেবে, কে তা শুনবে? এই ভাবনার কোনো কুল কিনারা নেই খালাম্মা।
মাজু, তুমি প্রভাবশালী ছাত্রনেতা হিসেবে এবং যুব কমিউনিস্ট পার্টির নেতা হিসেবে এবং ক্ষমতার ভারকেন্দ্রের একজন বিশ্বস্ত খুঁটি হিসেবে রাজনীতির মূল স্রোতে আছো। তুমি সমস্যার যে কুল কিনারার কথা বললে তা করা রাজনৈতিক ক্ষমতার কেন্দ্র থেকেই সম্ভব, উইঘুরা তা পারবে না। অতএব এই দিক থেকে তোমার এই ধরনের হতাশা অর্থহীন, বলল লি হুয়া হামিদা, লু হু আয়েশার খালা। হ্যাঁ খালাম্মা, আপনি হয়তো ঠিকই বলেছেন, কিন্তু রাজনৈতিক সমস্যার কিনারা বিচারকদের রায় ঘোষণার মতো হয় না। রাজনৈতিক সমস্যার সমাধান সমঝোতার পথেই আসতে হয়। এই সমঝোতার কোনো পথ আমি দেখি না। আমার হতাশা এখানেই। মাঝু সুলতান বলল, তোমার এই হতাশা তোমাকে কতটা কষ্ট দিচ্ছে আমি জানি না, কিন্তু উইঘুরদের আরও শ্বাসরুদ্ধকর অবস্থার দিকে ঠেলে দিতে পারে, বলল লিহুয়া হামিদা। আমি তা চাই না, কেউ তা চায় না। একটা সমাধান, সমঝোতা সবার কাম্য, কিন্তু এই কঠিন দায়িত্ব নেবার মতো কাউকে আমি দেখি না। অন্যদিকে হিংসা, বিদ্বেষ, বিভেদ ও সংঘাত বৃদ্ধির চেষ্টা অব্যাহতভাবে চলছে। আজকে নতুন পুলিশ অফিসারটির কাজ তারই একটা অংশ। কমিউনিস্ট পার্টি এটা জানে, সরকারও জানে না তা নয়, কিন্তু বিভেদের শক্তি এতই প্রবল, এতই সর্বব্যাপী যে সবকিছু তারা গ্রাস করে আছে। কিছুই করার যেন নেই। মাঝু বলল, মাঝু, আমি চেয়েছিলাম তুমি আমার মনে আশার সৃষ্টি করবে, আশাবাদী করবে, কিন্তু তুমি তো আমাকে আরও গাঢ় হতাশার অন্ধকারে ডুবিয়ে দিলে বাবা, বলল লিহুয়া। আমি কিউনিস্ট পার্টি করি খালাম্মা, সেটা রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়, কিন্তু আল্লাহতে বিশ্বাস করি আমি হুই মুসলিম। আমি নিশ্চিত চীনে মুসলমানদের দুর্যোগ কখনোই খুব স্থায়ী হয়নি, এবারও হবে না, কিন্তু সেটা কিভাবে আমি জানি না খালাম্মা। মাঝু বলল, আলহামদুলিল্লাহ। তোমার কথা সত্য হোক মাঝু, বলে উঠে দাঁড়ালো লিহুয়া। তাহলে আমি চলি খালাম্মা, পুলিশও এতক্ষণে পৌঁছে গেছে। মা ঝু বলল, ঠিক আছে, তোমার ওখানে ঠিক সময়ে থাকা খুব জরুরি, তুমি যাও, বলল লিহুয়া। মা ঝু সুলতান ঘর থেকে বেরিয়ে এল। বাইরে বারান্দায় দাঁড়িয়েছিল স্কুল কমিটির চেয়ারম্যান, এলাকার উইঘুর নেতা মাহমুদ ওয়াং এবং স্কুলের হেডমিস্ট্রেস ফাতিমা ওয়াং, মাহমুদ ওয়াংয়ের মেয়ে। মাঝু বেরিয়ে আসতেই ফাতিমা ওয়াং বলল, মিস্টার মাঝু, আমাদের স্কুলের কি হবে? ঊর্ধ্বতন পুলিশ অফিসার স্পষ্টত কিছু বললেন না। মাঝু সালাম দিয়েছে মাহমুদ ওয়াংকে, বলল, স্কুল যেমন চলছিল তেমনি চলবে। তার কথার অর্থ এটাই। আলহামদুলিল্লাহ। স্বগত কণ্ঠে কথাটা শেষ করেই ফাতিমা ওয়াংমা ঝুঁকে লক্ষ্য করে বলল, ধন্যবাদ আপনাকে মিস্টার মাঝু। আপনি ঊর্ধ্বতন পুলিশ অফিসারকে না জানালে এখানে আরও কি যে ঘটত। একটু আগে তার আসা সম্ভব হলে বোন আয়েশাকে হয়তো না ফেরার দেশে চলে যেতে হতো না। কান্নারুদ্ধ কণ্ঠ ফাতিমা ওয়াংয়ের। পুলিশ অফিসারটি যে এত বেপরোয়া হবে আমি বুঝতে পারিনি। উইঘুরদের নিয়ে সমস্যা চলছে, কিন্তু এমন ঘটনা পুলিশের হাতে সাম্প্রতিককালে ঘটেনি। পুলিশ অফিসারটি বিশেষ এক শ্রেণীর উগ্রবাদীদের মতো আচরণ করেছে, বলল মাঝু সুলতান। সাবধানে থাকবেন আপনি। আয়েশার কাছে আমি শুনেছি আপনি হুই হলেও প্রতিবাদী। প্রতিবাদীদের বিপদ আছে পদে পদে, ফাতিমা ওয়াং বলল। আমি প্রতিবাদ করি, কিন্তু আইনের বিরুদ্ধে প্রতিবাদ করি না, অন্যায়ের প্রতিবাদ করি, বলল মা ঝু সুলতান। হুই মুসলিমরা কিন্তু তা করে না, ফাতিমা ওয়াং বলল। গম্ভীর হল মাঝু, ভাবল একটু, বলল, আপনার কথার জবাবে অনেক কথা বলতে হয়, আজ তা বলব না। শুধু এটুকুই বলব, হুই ও উইঘুরদের মধ্যকার ভুল বোঝাবুঝি দূর হতে হবে। উইঘুররা যা মনে করে, যা বলে, তার মধ্যে যুক্তি নেই তা নয়।
অন্যদিকে হুইদের যে অবস্থান তার বাস্তবতা মানতে হবে। হুইরা প্রতিবাদ করে না, কারণ প্রতিবাদের কিছু তাদের ক্ষেত্রে নেই। জটিল প্রশ্নের সরল জবাব এটাই। কিন্তু আপনি তো প্রতিবাদ করেন। আপনি শুধু তো একজন উই মুসলিম নন, বলা যায় উইদের সবচেয়ে পুরনো ও বনেদি পরিবারের সন্তান আপনি। ফাতিমা ওয়াং বলল। মাঝু সুলতান একটু হাসল। বলল, আমি এই প্রতিবাদ উই মুসলিম হিসেবে করি না। চীনের যুব কমিউনিস্ট পার্টির একজন নেতা হিসেবে এবং চীনের দেশ ও লোকস ইতিহাস ঐতিহ্যের একজন উত্তরাধিকারী হিসেবে অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদ আমি করি। মাফ করবেন, কিউনিস্ট হয়ে কতখানি মুসলিম থাকা যায়? ফাতিমা ওয়াং বলল। মাঝু তাকাল ফাতিমা ওয়াংয়ের দিকে। বলল, আপনি পুরনো একটা প্রশ্ন তুললেন। সেই কমিউনিস্ট বা কমিউনিজম এখন নেই। আজকের কমিউনিজম একটা অর্থনৈতিক কর্মসূচি। ব্যক্তিপুঁজি ও জাতীয় পুঁজির মধ্যে অনেক গ্রহণ বর্জন ঘটে গেছে। এর ফলে অর্থনীতির ইসলামী দর্শনের অনেক কাছাকাছি এসে গেছে সেকালের কমিউনিস্ট অর্থনীতি। সুতরাং এখন কমিউনিজম আর ইসলামের সাথে সংঘর্ষে আসে না। কথা শেষ করেই মাঝু বলল, তাহলে এখন আসি মিস্টার মাহমুদ ওয়াং, মিস ফাতিমা ওয়াং। ওদিকে আবার দেরি হয়ে যাবে, চলি বলে সালাম দিয়ে ঘুরে দাঁড়াল মাঝু সুলতান। নেমে এলো স্কুলের বারান্দা থেকে, এগোলো গাড়ির দিকে। টেলিফোন রেখেই চিৎকার করে সাই মাচুং ইং ডাকল, হুফাং, ফাজি ঝাও, খালিয়াং, কোথায় তোমরা? সাই মাচুং ইং চীনের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী সাই সোফে পরিবারের বর্তমান প্রধান। সাই সোফে পরিবারের ইতিহাস বেশ লম্বা। চীনের কিংবদন্তি দুই আরব পরিবারের দুই স্রোত এসে মিশেছে এই পরিবারে। চীনের হুই মুসলমানদের রেকর্ড অনুসারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ৬১৬ বা ৬১৭ সালের কোনো এক সময় দুই সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস ও জাফর ইবনে আবি তালিবের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল আবিসিনিয়া থেকে চট্টগ্রাম, কামরূপ, মণিপুর হয়ে চীনের গোয়াংজুতে আসেন। দূতদের এই মিশন পরবর্তীকালে আরও আসে। খলিফা হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু চীনের সম্রাট গাওজংয়ের দরবারে এক প্রতিনিধিদল পাঠান। অষ্টম শতাব্দীর মাঝামাঝি ৭৫৮ খ্রিস্টাব্দ সময়ে গোয়াংজুতে বিশাল আরব মুসলমানদের বসতি গড়ে ওঠে। গোয়াংজুতে চীনের প্রথম মসজিদ হুয়াইশ্যাং এবং সাহাবি পরিবার নতুন মুসলিম বসতির কেন্দ্রবিন্দু। এই সাহাবি পরিবারের একজন আরব দুহিতা ফাতিমা জোহরার সাথে কানসুর লাঝু শহরের সাই সোফে পরিবারের পূর্বপুরুষ জোবায়ের আওয়ামের বিয়ে হয়। এই সাই সোফে পরিবারও একটা আরব চাইনিজ পরিবার। একাদশ শতাব্দীর শেষের দিকে সুং ডাইনেস্টির সম্রাট শেনজুং মধ্য এশিয়া থেকে ৫৩০০ আরব মুসলমানকে চীনে বসতি স্থাপনের জন্য আমন্ত্রণ করে নিয়ে আসেন। এই গ্রুপের নেতৃত্বে ছিলেন প্রিন্স আমির সাইয়েদ। প্রিন্স আমির সাইয়েদকে চীনা মুসলমানদের পিতা বলা হয়। তার নেতৃত্বে ইসলাম চীনে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়। তার আগে চীনে ইসলাম স্বনামে পরিচিত ছিল না। ইসলামকে বলা হতো দাশিফা, অর্থ আরবদের আইন। দাসী বা তাসি আরবি তাজি শব্দের অপভ্রংশ। তাজির অর্থ আরব। প্রিন্স সাইয়েদ ইসলামের নামকরণ করলেন হুই হুই জিয়াও, অর্থাৎ হুই হুইদের ধর্ম। এই প্রিন্স আমির সৈয়দ সাইসোফে পরিবারের পূর্বসূরি। সাইসোফে আসলে প্রিন্স আমির সৈয়দের চাইনিজ নাম। তার এই নামেই পরিবারের নামকরণ করা হয়েছে। এই পরিবারের জোবায়ের আওয়ামের সাথে বিয়ে হয় গোয়াংজুর সাহাবি পরিবারের মেয়ে ফাতিমা জোহরার। চীনের ঐতিহ্যবাহী দুই মুসলিম পরিবারের মিলনগ্রন্থি এই সাইসোফে পরিবার। তাই সমগ্র চীনে এই পরিবারকে সম্মানের চোখে দেখা হয়। সাইমা চু ইং এই পরিবারের বর্তমান প্রধান। দাঁড়িয়েই ডাকাডাকি করছিল সাইমা চু ইং। হুফং তার বড় ছেলে। ফাজি যাও একমাত্র মেয়ে এবং খালিয়াং স্ত্রী। হুফং চীনা সেনাবাহিনীর একজন নামকরা জেনারেল। দেশপ্রেমিক নিরেট প্রফেশনাল হিসেবে চীনা সেনাবাহিনীতে তার নাম ডাক আছে। জাতীয় স্বার্থের কঠিন মিশনগুলোতে তাকে পাঠানো হয়। কাশ্মীর সীমান্তের আকসাই চীন থেকে পূর্ব প্রান্তের অরুণাচল পর্যন্ত সাইফং ফ্রন্টিয়ার কমান্ডের অধিনায়ক ছিল সে অনেক দিন। একটা গুরুত্বপূর্ণ সময়ে
ইস্ট ও সাউথ চায়না শি কোস্ট কমান্ডের নেতৃত্বেও সে ছিল। সম্প্রতি সে জিনজিয়াং ও তারিম বেজিন কমান্ডের দায়িত্ব পেয়েছে। কয়েকদিনের ছুটিতে সে বাড়ি এসেছে। ছুটি থেকে গিয়েই সে জিনজিয়াং ও তারিম বেজিন কমান্ডের দায়িত্ব নেবে। মা চু ইংয়ের একমাত্র মেয়ে ফাজি ঝাও বেজিং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের একজন অধ্যাপক। সে চীনের অতি গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী। ইলেকট্রোম্যাগনেটিক পার্টিকেল সায়েন্সের এক গোপন বিষয়ে তার গবেষণা। মনে করা হয় তার আবিষ্কার চীনের সীমান্তকে অভেদ্য করে দেবে। বাবার ডাক শুনে জেনারেল হুফং ফাজি ঝাও ছুটে এলো বাবার ঘরে। এলো স্ত্রী খা লিয়াং। সবাইকে বসতে বলল সাই মা চু ইং। নিজেও বসল। তাকালো হুফংয়ের দিকে। বলল, মা, ঝু সুলতান তোমাকে কি জানিয়েছিল? ডান হোয়াংয়ের উইঘুর ইসলামিক স্কুলে যা ঘটেছে সেটা বলেছে। আর দিয়েছিল পুলিশের গুলিতে লু হু আয়েশার নিহত হবার খবর, বলল জেনারেল হুফং। কিন্তু আসল খবর সে চেপে গেছে হুফং। পুলিশ মা ঝু সুলতানকে লক্ষ্য করেই গুলি করেছিল। লু হু আয়েশা ছুটে এসে মা ঝু সুলতানকে আড়াল করে দাঁড়ায়। ফলে যে গুলি মা ঝু সুলতানের বক্ষ ভেদ করত, সেই গুলি লু হু আয়েশার বুক এফোরফোর করে দেয়। সাইমা চুং ইং বলল। সাইমা চুং ইংয়ের কথা শেষ হল। ঘরের কারো মুখে কোনো কথা নেই। তাদের সবার চোখে মুখে বিস্ময়ের চিহ্ন। কানসুর একজন ছোট পুলিশ অফিসার মা ঝু সুলতানকে হত্যার জন্যে গুলি ছুড়েছিল। একজন পুলিশ অফিসার কি করে এটা করতে পারে? মা ঝু একজন হুই মুসলিম ছাত্র শুধু নয়, সে জুব কমিউনিস্ট পার্টির একজন অত্যন্ত সুপরিচিত জাতীয় নেতা। অল চায়না ছাত্র ফেডারেশনের অত্যন্ত জনপ্রিয় দ্বিতীয় শীর্ষ নেতা। তাকে একজন পুলিশ অফিসার গুলি করতে সাহস পায় কি করে? কেমন করে এ ঘটনা ঘটতে পারল? এই ভাবনা জেনারেল হু ফেং এবং ফাজি ঝাও দুজনের মনকেই অবাক বিস্ময়ে ভরে দিয়েছিল। বাবা মা ঝু কিন্তু এসব কোনো কথাই আমাকে বলেনি। আপনাকে কে বলল বাবা? বলল জেনারেল হু ফেং। ডানহংয়ের মেয়র আমাকে জানাল। তাকে খুব চিন্তিত মনে হল। মাঝুকে কোনো পুলিশ অফিসার গুলি করতে পারে এটা তিনি বিশ্বাস করতে পারছেন না। সাই মা চুং ইং বলল, আমিও সেটাই ভাবছি বাবা। এটা ছোট ঘটনা মনে হচ্ছে না। অবশ্য সে পুলিশ অফিসারকে গ্রেপ্তার করা হয়েছে। সব জানা যাবে, বলল জেনারেল হুফেং। মনে পড়ছে ভাইয়া, আমার কলিগদের একটা আলোচনা আমি ওভারহিয়ার করেছিলাম। তাদের একজন বলছিল দেশে একটা বড় শক্তিশালী প্রেশার গ্রুপ রয়েছে। তারা উইগুর হুই, উইগুর হান, হান হুই জাতি গ্রুপগুলোর মধ্যে সংঘাত বাঁধাবার চেষ্টা করছে। তারা কেন এটা করছে তা জানি না, কিন্তু গ্রুপটা খুবই বিপজ্জনক। আমার সন্দেহ হচ্ছে মাঝুর ঘটনা ওই ধরনের কারো হীন মানসিকতার ফল কিনা। ফাজি ঝাও বলল। জেনারেল হুফেং মনোযোগ দিয়ে বোন ফাজি ঝাওয়ের কথা শুনছিল। কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বলল, ধন্যবাদ ফেং, তুমি আমার চোখ খুলে দিয়েছ। পুলিশ অফিসারটি সম্পর্কে বিশেষ অনুসন্ধান দরকার। অনুসন্ধান করো, কিন্তু তুমি যাচ্ছ জিনজিয়াংয়ে একটা বড় দায়িত্ব নিয়ে। এ কথাগুলো তোমার মনে রাখা দরকার হুফেং। সাই মা চুং ইং বলল, ধন্যবাদ বাবা, কিন্তু পরিস্থিতি খুবই জটিল। আমাদের উইঘুর ভাইরা চীনের নাগরিক হওয়ার মতো আচরণ করছেন না। এই মূল বিষয়টার সমাধান না হলে কোনো সমস্যারই সমাধান করা যাবে না, বলল জেনারেল হুফেং। তোমার কথা বেঠিক নয় হুফাং, কিন্তু উইঘুর মুসলমানদের কথাও তোমাকে ভাবতে হবে। ইসলাম গ্রহণের আগে একসময় মনিচিয়ান উইঘুর সাম্রাজ্য ওদের ছিল।
উইঘুরিস্তান নামে বৌদ্ধ সাম্রাজ্যও তাদের ছিল। 10ম শতাব্দীর মাঝামাঝি তাদের শাসক বখরা খান প্রথম ইসলাম গ্রহণ করেন। তার নাম হয় সুলতান শাটুক কারা খান। বলা হয় তার পথ অনুসরণ করে 960 খ্রিস্টাব্দের দিকে উইঘুরের 1 লাখ ও তাঁবুর লাখ লাখ উইঘুর ইসলাম গ্রহণ করে। কাশগড়, তারিম অববাহিকা ও উইঘুর এলাকা মুসলিম শাসনকে নিজের করে নেয়। সুতরাং তারা রাজনৈতিক জাতি এবং রাজনীতির আসনে দাঁড়িয়েই তারা ইসলাম গ্রহণ করে, তাই রাজনীতি ও রাষ্ট্রচিন্তা তাদের মজ্জাগত। তাদের স্বাতন্ত্র্যের সংগ্রামকে তাই উদারভাবে দেখার মধ্যেই সমস্যার সমাধান খুঁজে পাওয়া যাবে। সাইমাচু ইং বলল, বাবা যা বললেন সেটা ইতিহাস। ইতিহাস নিয়ে কোনো বিতর্ক নেই। ইতিহাস তার জায়গায় থাকে, মানচিত্র পাল্টায়। এটা বাস্তবতা। উইঘুর মুসলিমরা এই বাস্তবতা মানছেন না। সমস্যার এখান থেকেই সৃষ্টি। সুতরাং এর সমাধান ওরা বাস্তবতা মেনে নেয়ার উপর নির্ভর করছে, বলল জেনারেল হু ফেং। তুমি তোমার সামরিক অঙ্কে কথা বলছ, কিন্তু সব সমস্যার সামরিক সমাধান হয় না, হওয়া উচিতও নয়। এটা এই ধরনেরই একটা সমস্যা। মাচুং ইং বলল, ঠিক বলেছেন বাবা। কিন্তু সে বিকল্প সমাধানও মানচিত্র মেনে নেয়ার পরেই হতে পারে। তাদের মধ্যে এমন চিন্তা নিয়ে এগোবার কোনো লোক দেখা যাচ্ছে না বাবা, বলল জেনারেল হুফেং। তাদের মধ্যে এমন কাউকে দেখা যাচ্ছে না ঠিক, কিন্তু হান, হুই, সরকার এদের মধ্য থেকেও তো কাউকে এগিয়ে আসতে দেখা যাচ্ছে না। মা চু ইং বলল, ওদের সাথে আলোচনা অনেক হয়েছে বাবা, কিন্তু ফল হয়নি, বলল জেনারেল হুফেং। ফল হয়নি, না হতে দেয়া হয়নি, এমন কিছু কখনো কি ভেবেছ? মা চু ইং বলল। সঙ্গে সঙ্গে উত্তর দিল না হুফাং। একটু ভাবল, একটু পরেই বলল, হ্যাঁ বাবা, দান হোয়াং শহরের ঘটনা আমাকে ভাবাচ্ছে। উইঘুরদের উস্কে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। জেনারেল হুফাংয়ের পকেটের এয়ারলেস বিপ বিপ করে উঠল। তাড়াতাড়ি পকেট থেকে এয়ারলেস তুলে নিল হুফাং। হাইলাইট স্ক্রিনের উপর নজর দিয়েই মনে মনে বলল জেনারেল হুফাং, হঠাৎ সেনা গোয়েন্দা সংস্থার মেসেজ কেন? সামরিক গোয়েন্দা সংস্থার বিশেষ কোডে মেসেজটি পাঠানো হয়েছে। পড়ল মেসেজটি। ম্যাডাম ফাজি ঝাও যেন ট্রেনে আসার বর্তমান প্রোগ্রাম বাতিল করেন। গোয়েন্দাদের একটা বিশেষ টিম পাঠানো হচ্ছে। তারা ম্যাডামকে নিয়ে আসবে। জানতে পারা গেছে অপরিচিত কেউ বা কারা ম্যাডামের সফর প্রোগ্রাম চুরি করেছে। তারা গোপনে আরেকজন বিজ্ঞানীরও খোঁজখবর নিচ্ছে। আমরা কিছু আশঙ্কা করছি, তাই এই সাবধানতা। ঘরের সবাই তার দিকে আগ্রহ ভরে তাকিয়েছিল। ঘরের সবাই নীরব। মেসেজ পড়া শেষ করেই হুফাং তাকালো ছোট বোন ফাজি ঝাওয়ের দিকে। বলল, আজ রাতে ট্রেনে তুমি বেজিং ফিরছ? হ্যাঁ, কেন? বলল ফাজি ঝাও। তুমি যাওয়ার প্রোগ্রাম বাতিল করো। আজ এই ট্রেনে তোমার যাওয়া হচ্ছে না। ফাজি ঝাও সহ সবার ভ্রু কুঞ্চিত হয়ে উঠল, বিস্ময় তাদের চোখে মুখে। প্রোগ্রাম বাতিল করব কেন? মেসেজে কি আছে, খারাপ কিছু? মাচুং ইং, হুফংয়ের পিতা বলল, মেসেজটা সেনা গোয়েন্দা বিভাগের বাবা। তারা জি ঝাওয়ের এভাবে ট্রেন সফরকে নিরাপদ মনে করছে না। তারা একটা গোয়েন্দা টিমকে পাঠাচ্ছে। তারা অ্যাসকোর্ট দিয়ে জি ঝাওকে নিয়ে যাবে, বলল জেনারেল হুফাং। কেন নিরাপদ মনে করছে না? ঘটেছে কিছু? হুফাংয়ের পিতা মা চু ইং বলল, জিকে বা কারা জি ঝাওয়ের সফর প্রোগ্রাম চুরি করেছে। তারা নাকি আরও একজন বিজ্ঞানীর ব্যক্তিগত তথ্য জোগাড় করেছে, বলল জেনারেল হুফাং। ভ্রুকুঞ্চিত হল মা চুং ইংয়ের। তাকালো জি ঝাওয়ের দিকে। বলল, মা, এরকম কোনো আশঙ্কার কথা কি তুমি জানো? ফ্যাংজি ঝাওয়ের চিন্তিত মুখ। বলল, এ ধরনের সন্দেহজনক কোনো কিছুই আমার চোখে পড়েনি। আর তাছাড়া
কারো সাথে শত্রুতা ঝগড়াঝুটি দূরে থাক, বাইরের, এমনকি সহকর্মী বিজ্ঞানীদেরও অনেকের সাথে আমার কোনো উঠাবসা নেই। আমার পিছু নেবে কে, কেন? মা চুং ইংয়ের মুখ গম্ভীর হয়ে উঠল। জবাবে কিছু বলল না সে। কথা বলল হুফাং। বলল, তোমার সফর প্রোগ্রাম কেউ বা কারা যদি চুরি করে থাকে, তাহলে সেনা গোয়েন্দা বিভাগের আশঙ্কা অমূলক নয়। এটুকুই আমাদের জন্য যথেষ্ট। ওরা কারা তা বের করার চেষ্টা চলছে। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। ঠিক আছে ভাইয়া, প্রোগ্রাম আমি বাতিল করছি, বলে ফাজি ঝাও বেরিয়ে গেল। হুফাংদের পিতা মাচুং ইংয়ের চোখে শূন্য দৃষ্টি। ভাবছিল সে। একসময় সে হুফংয়ের দিকে তাকিয়ে বলল, আমি কোনো ব্যাখ্যা দিতে পারব না, কিন্তু ডান হোয়াংয়ে মাঝু সুলতানকে গুলি এবং বেজিংয়ে জিঝাওয়ের পেছনে লাগা, এই দুই ঘটনাকে আমি বিচ্ছিন্ন করে দেখতে পারছি না হুফং। জেনারেল হুফং সঙ্গে সঙ্গে উত্তর দিল না। তার চোখে মুখেও চিন্তার ছায়া। বলল সে একটু সময় নিয়ে, দুই ঘটনা বিচ্ছিন্ন হতে পারে, আবার নাও হতে পারে। দুই ঘটনা নিয়েই তদন্ত চলছে বাবা, সব জানা যাবে। ঠিক আছে, কিন্তু মা ঝু সুলতান ও জি ঝাও দুজনকেই সাবধান করে দাও। তারা যেন দেখে শুনে চলাফেরা করে। আপাতত কোনো কিছুতে জড়িয়ে পড়াকে তারা যেন এড়িয়ে চলে। আর তুমি নিয়মিত ওদের খোঁজ খবর রাখবে বাবা। আর একটা কথা দাও হুফাং, তুমি জিনজিয়াংয়ে যাচ্ছ। তুমি হুই ও সরকারের সাথে উইঘুরদের দূরত্ব বাড়ানো নয়, কমানোর চেষ্টা করবে। মা চুং ইং বলল, কথা আমি দিতে পারি বাবা, কিন্তু রাখা বড় কঠিন হবে। আমার যে দায়িত্ব, সে দায়িত্বে থেকে এই কাজ করার সুযোগ বেশি নেই। এজন্য প্রয়োজন সামাজিক জাতীয় পর্যায়ে সাহসী উদ্যোগ। সে উদ্যোগ আমি দেখছি না, বলল হুফং। তুমি ঠিক বলেছ, সমস্যা এখানেই। সমঝোতার শক্তি সামনে নেই, বিভেদের শক্তি খুবই সক্রিয়। তারপরও আমি মনে করি প্রশাসনের, বিশেষ করে সেনা প্রশাসনের অনেক দায়িত্ব আছে। পরিস্থিতি শান্ত রাখা, শান্তি ও আইনের শাসনের প্রতি নাগরিকদের আস্থাশীল করার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করতে পারে। মা চুং ইং বলল, দোয়া করো বাবা। সরকারি নীতির মধ্যে থেকে যতটা পারি অবশ্যই করব। তবে আইন যদি কেউ ভাঙে, দেশের অখণ্ডতাকে যদি কেউ চ্যালেঞ্জ করে, তাহলে আমার কিছু করার থাকবে না, বলল জেনারেল হুফেং। সেটা আমি জানি হুফাং। তবে দেখো, আইন ভাঙার পেছনে আইন ভাঙার জন্যে উস্কানি, প্ররোচনামূলক কিছু থাকলে সেটাও কিন্তু বড় অপরাধ। ভ্রু কুঞ্চিত হল জেনারেল হুফাংয়ের। মনে মনে বলল, বাবা, নিরেট এক সত্যের দিকে ইঙ্গিত করেছেন। মুখে বলল, বাবা, ও বিষয়টা দেখাও, আমার দায়িত্বের আওতাভুক্ত। আসি বাবা। হুফাং সালাম দিয়ে বেরিয়ে গেল। ফাজি ঝাও ও খা লিয়াং আগেই বেরিয়ে গিয়েছিল। মা চুং ইং গিয়ে তার ছোট্ট রাইটিং টেবিলে বসল। টেনে নিল ওয়্যারলেস টেলিফোন। জিন জিয়াংয়ের উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াংকে ডায়াল করল। উপরান্ত থেকে আওয়াজ ভেসে এল, ইরকিন আহমেদ ওয়াং বলছি। সালাম আলাইকুম, আমি লাঝুর সাইমা চুং ইং, বলল মাচুং ইং। ওয়ালাইকুম সালাম, সাইসোফে পরিবারের সাইমা চুং ইং, বলল উরুমুচি শহরের উইঘুর নেতা ইরকিন আহমেদ ওয়াং। হ্যাঁ জনাব, বলল মাচুং ইং। হঠাৎ সৌভাগ্যবানের টেলিফোন এই গরিবকে? ইরকিন আহমেদ ওয়াং বলল, ভাই ওয়াংকে সৌভাগ্যবান আর কে সৌভাগ্যবান নন তা ঠিক করার মালিক আল্লাহ, আপনি আমি নই, বলল মাচুং ইং। ওটা গোটা সৃষ্ট জগতের মালিক আল্লাহর কথা। কিন্তু দেশের মালিকরা দেশে দেশে তার জায়গায় বসে গেছে। ভাগ্যবান ভাগ্যহীন তারাই বানায়। এটা আপনাকে বুঝিয়ে বলতে হবে না, ইরকিন আহমেদ ওয়াং বলল। খোঁচা আপনি দিতেই পারেন, কিন্তু জেনে রাখুন, চীনের নাগরিকরা যতটুক সৌভাগ্য ভোগ করছে, তার চেয়ে বেশি কিছু হুইদের নেই।
বলল মা চুং ইং। উইঘুরদের তা নেই জনাব মা চুং ইং, ইরকিন আহমেদ ওয়াং বলল। হুইদের কেন আছে, উইঘুরদের কেন নেই, এটা আপনি খুব ভালো করে জানেন জনাব ইরকিন আহমেদ ওয়াং, বলল মা চুং ইং। থাক এ প্রসঙ্গ, আমি তর্ক বাড়াতে চাই না। আপনাদের চিন্তা আমাদের চিন্তা ভিন্ন, ফলও ভিন্ন হবে, সেটাই স্বাভাবিক। এখন বলুন আপনি কেন টেলিফোন করেছেন? ইরকিন আহমেদ ওয়াং বলল, আমার ছেলে জেনারেল হু ফেং জিনজিয়াংয়ে যাচ্ছে। শান্তি সমঝোতা প্রতিষ্ঠার ক্ষেত্রে সে যাতে সফল হয় সেই সাহায্য আমি চাচ্ছি, বলল মা চুং ইং। আসছেন, এটা আমরা জানতে পেরেছি। হান জেনারেল ছিলেন, এখন হুই জেনারেল আসছেন। মানুষ পরিবর্তন হচ্ছে, কিন্তু নীতির পরিবর্তন নেই। আমাদের সাহায্য করার কি আছে? ইরকিন আহমেদ ওয়াং বলল, নীতি এক থাকলেও মানুষভেদে নীতির বাস্তবায়ন ভিন্ন হতে পারে, ভিন্ন হয়ে থাকে। আমি চাই এর সুযোগ নিয়ে শান্তি ও সমঝোতার একটা পরিবেশ সৃষ্টি হোক, বলল মা চুং ইং। আপনার শুভেচ্ছাকে আমি সম্মান করি, কিন্তু শান্তি ও সমঝোতার নামে নীতি ও স্বকীয়তা প্রশ্নে আমরা কোনো লেনদেন করব না। ভাই ইরকিন আহমেদ, এই আলোচনা টেলিফোনে সম্ভব নয়। তবে ছোট একটা কথা বলবো, নীতি, স্বাতন্ত্র্য, স্বকীয়তা রক্ষা প্রশ্নে ইসলামী শরীয়ত দেশ, সময়, অবস্থা ভেদে যে ব্যবস্থা দিয়েছে তা খুবই ব্যাপক ও বিস্তৃত। তা সবার সামনেই আছে। আমি এদিকে না গিয়ে অনুরোধ করছি, সংঘাতের ঘটনা কমিয়ে আনা যায় কিনা দেখুন। উভয় পক্ষে সদিচ্ছা থাকলে তা সম্ভব, বলল মা চুং ইং। মজলুমরা শান্তি ও স্বস্তি চায়, কিন্তু জালেমরা অশান্তি বৃদ্ধির মধ্যেই তাদের স্বার্থ দেখে। আমাদের ক্ষেত্রে তাই হচ্ছে। ইরকিন আহমেদ ওয়াং বলল, জালেম ও মজলুম হিসেবে না দেখে দেশের নাগরিক ও সরকারের মধ্যকার সমস্যা হিসেবে দেখা যায় না ভাই ইরকিন, বলল মা চুং ইং। সমস্যাটা এতটা সরল নয় জনাব মা চুং ইং। ঔপনিবেশিক শাসনের অধীন মানুষদেরকেও সংশ্লিষ্ট সেই দেশের নাগরিক বলা হয়। সুতরাং নাগরিক শব্দ সব ক্ষেত্রে এক অর্থ বহন করে না, সুতরাং সমস্যার ধরনও এক নয়। আমাদের জাতিগত ও মানবিক স্বাধীনতা স্বীকৃত হলে তবেই বর্তমান সমস্যার সমাধান হবে। ইরকিন আহমেদ ওয়াং বলল, আমি জানি এটা আপনাদের দাবি, দাবিটা একটা পক্ষের। এর বাইরে আরও কথা, আরও যুক্তি থাকতে পারে, এটা আপনাদের অবশ্যই ভাবতে হবে, বলল মা চুং ইং। আমরাও সেসব জানি। জনাব, এসবের বাইরে নিশ্চয় আপনার আর কোনো কথা নেই, বলল ইরকিন আহমেদ ওয়াং। ঠিক আছে, রাখছি জনাব ইরকিন আহমেদ ওয়াং। সরি, আপনার অনেক সময় নিয়েছি। সালাম আলাইকুম, বলল মা চুং ইং। ওয়া আলাইকুম সালাম, ইরকিন আহমেদ ওয়াং বলল নির্বিকার কণ্ঠে। কল অফ করে মা চুং ইং অয়ারলেস টেবিলে রেখে ইজি চেয়ারটায় গিয়ে বসল। চেয়ারে গা এলিয়ে দিয়ে চোখ দুটি বন্ধ করল। তার মুখে হতাশার অন্ধকার। হতাশার পথে অনেক চিন্তা মা চুং ইংয়ের মনে এসে জেকে বসল। প্রথমেই একটা আত্মজিজ্ঞাসা জেগে উঠল তার মনে, আমরা মানে হুইরা ঠিক আছি, ঠিক পথে চলছি? আমাদের বিবেক বুদ্ধি দিয়ে ইসলামের শরীয়তকে যতটুকু বুঝেছি আমরা সেভাবেই কাজ করছি? উইঘুররাও এই কথাই বলছে, তারা ঠিক আছে, তারা ইসলামী শরীয়তের নির্দেশই পালন করছে। কিন্তু সত্য তো দুটি হতে পারে না, হয় আমরা সত্যের উপর, নয়তো ওরা। কারা সত্যের উপর? প্রশ্নগুলো তোলপাড় করতে লাগল মা চুং ইংয়ের হৃদয়ে। কোনো সমাধান সে খুঁজে পেল না। দুঃখ বেদনা পীড়িত চিন্তা তাড়িত তার হৃদয়ে। থেকে একটা প্রার্থনা বেরিয়ে এলো রাব্বুল আলামিন মহান আল্লাহর উদ্দেশ্যে। হে আল্লাহ,
আমাদের জন্মভূমিকে মুসলমানদের সংঘাত থেকে বাঁচাও, মুসলিম হিসেবে বাঁচবার তৌফিক দাও। উইগুর কারা সহি পথে আছে তা বুঝবার আমাদের তৌফিক দাও। বিজ্ঞযোগ্য কাউকে আমাদের মধ্যে পাঠাও, আমাদের যে সাহায্য প্রয়োজন তা তার মাধ্যমে আমাদের দাও প্রভু। ভাবতে ভাবতে আহত মন নিয়ে মা চুং ইং কখন যেন ঘুমিয়ে পড়ল। মোবাইলের রিংয়ের শব্দে ঘুম ভাঙল মাঝু সুলতানের। মাঝু রাত 9টায় বাইরে থেকে এসে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। উঠে বসে টেবিল থেকে মোবাইল তুলে নিল মাঝু। স্ক্রিনের দিকে একবার তাকিয়েই দ্রুত কথা বলল, হ্যাঁ আপা, বলো। ভাইয়াকে পেলাম না। শোনো মাঝু, আমি ট্রেনে বেজিং আসছি। আমার কক্ষের বাইরে কিছু গোলাগুলি হচ্ছে। আমার কক্ষের দরজা ভাঙার জন্য ধাক্কাধাক্কি শুরু হয়েছে। ওরা কারা জানি না, তবে সেনা গোয়েন্দারা এই আশঙ্কা করেছিল। তুমি আর কথা বলতে পারল না ফা জি ঝাও, জেনারেল হুফাং এবং মা ঝুর বোন। টেলিফোনেই দরজা ভেঙে পড়ার শব্দ পেল মাঝু, সঙ্গে সঙ্গেই পেল গুলির একটা শব্দ। ফা জি ঝাওয়ের মোবাইল বন্ধ হয়ে গেল। আপা বলে চিৎকার করে উঠল মাঝু। মাঝু নিজেকে সামলে নেবার আগেই তার মোবাইল বেজে উঠল। দ্রুত সে টেলিফোন ধরল। দেখল লিয়েন হুয়ার টেলিফোন। লিয়েন হুয়া মাঝু সুলতানের সহপাঠী এবং সহকর্মী। ছাত্র ও কমিউনিস্ট যুব আন্দোলনের একজন শীর্ষ নেত্রীও লিয়েন হুয়া। তার আরেকটা বড় পরিচয় হল দেশের প্রেসিডেন্ট ও চীনা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি, চীনের নম্বর 1 ব্যক্তিত্ব লিউ জুয়ানঝেংয়ের আদরের ভাগ্নি। মা ঝু টেলিফোন ধরতেই ওপ্রান্ত থেকে লিয়েন হুয়া বলল, কেমন আছো মাঝু? এখনই একটা টেলিফোন পেলাম জি ঝাওয়ের কাছ থেকে। ট্রেনে সে বেজিং আসছিল। তার কম্পার্টমেন্টের দরজা ভাঙার শব্দ পেলাম, তার সাথে গুলির শব্দ। গুলির সঙ্গে সঙ্গে মোবাইল বন্ধ হয়ে গেল। আবার নিশ্চয় মারাত্মক কিছু ঘটেছে। এখন আমি কি করব বুঝতে পারছি না, বলল মাঝু, উদ্বেগে ভরা তার কণ্ঠস্বর। মাঝু তার সাথে তার পাহারায় কেন্দ্রীয় একটা গোয়েন্দা টিম ছিল। লিয়েন হুয়া বলল, ছিল কেন? বলল মাঝু, বিভিন্ন তথ্য থেকে গোয়েন্দারা আশঙ্কা করছিল, তাই জি ঝাওয়ের একাকী সফর বন্ধ করে তাকে গোয়েন্দাদের পাহারায় বেজিং আনার ব্যবস্থা হয়। লিয়েন হুয়া বলল, গোয়েন্দারা কি তাকে রক্ষা করতে পারবে? বলল মাঝু, সেটাও ধরে নেয়া কঠিন। আমাদের অপেক্ষা করতে হবে মাঝু। ইতিমধ্যে বিষয়টা তুমিও ওপরে জানাও, আমি জানাচ্ছি। কথা শেষ করেই লিয়েন হুয়া বলল, তোমাকে একটা কথা জানাবার জন্যই টেলিফোন করেছি, কিন্তু তার আগে তোমাকে আমার একটা জিজ্ঞাসা আছে মাঝু। বলো, বলল মাঝু। লুহু আয়েশার মৃত্যুতে আমি খুশি হয়েছি, এটা কি তুমি মনে করো? লিয়েন হুয়া বলল। কথাগুলো মাঝুর কানে ভারী শোনাল। তা কেন? তা আমি মনে করব কেন? বলল মাঝু। সঙ্গে সঙ্গে উত্তর দিল না লিয়েন হুয়া। একটু সময় নিয়ে বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি বা ভালোবাসতাম। লিয়েন হুয়ার কণ্ঠ ভারী এবং কাঁপা। মাঝু তৎক্ষণাৎ উত্তর দিল না। মাঝু ও লিয়েন হুয়ার মধ্যে ভালোবাসার সম্পর্ক অনেক দিনের। সেটা এক নীরব ভালোবাসা। দুজনের কেউ কাউকে জানায়নি তাদের মনের কথা। এর মধ্যে লুহু আয়েশা ঝড়ের মতো আসে ঝুর জীবনে। লিয়েন হুয়ার হৃদয় ভেঙে গেলেও সে নীরব হয়ে যায়। কিন্তু লিয়েন হুয়ার এক বান্ধবী বিষয়টা মাঝুকে জানিয়ে দেয়। মাঝুর হৃদয়ের চাপা পড়া গোপন ভালোবাসাটা এই আঘাতে জেগে উঠে। কষ্ট পায় মাঝুও। ঠিক এই সময় লুহু আয়েশার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। লিয়েন হুয়া, আমার কোনো কথা বা কাজে তুমি বুঝেছ যে লুহু আয়েশার মৃত্যুতে তুমি খুশি হয়েছ আমি এটা মনে করেছি? বলল মাঝু। তাহলে তুমি কেন বলনি লুহু আয়েশার মর্মান্তিক মৃত্যুর কথা? লিয়েন হুয়া বলল, তার কণ্ঠে অবরুদ্ধ কান্না। ও, এই কথা।
লিউ, হুর মৃত্যুতে তুমি খুশি হবে এটা কি আমি মনে করতে পারি? আমি তোমাকে চিনি না। লু, হু যখন আমার জীবনে হঠাৎ এলো, তুমি আমাকে কিছু বলনি, তাকেও কিছু জানতে দাওনি। নীরবে সরে দাঁড়িয়েছিলে। আমার মনে হয়েছিল লুহু তোমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছিল। আমি তোমাকে কিছু বলতে পারিনি বটে, কিন্তু আমি বিস্মিত হয়েছিলাম। তুমি আমার কাছে আরও বড়, আরও মহৎ হয়ে উঠেছিলে। সেই তুমি লুহু আয়েশার মৃত্যুতে খুশি হবে এটা আমি ভাবতে পারি? বলল মাঝু। তার কণ্ঠ আবেগে ভারী হয়ে উঠেছিল। আমার মনের ব্যাপারটা তুমি জানলে কি করে? অনুমান করেছিলে? লিয়েন হুয়া বলল, না। তোমার বান্ধবী জিয়েন আমাকে বলেছিল। বলল মাঝু। জিয়েন? তাই তো, সে একদিন আমাকে খুব বকাবকি করেছিল। বলেছিল কেন আমরা মনকে চেপে রেখে দুজনেরই অপূরণীয় ক্ষতি করেছি। তার কথা শুনে আমি তাকে প্রশ্ন করেছিলাম, মনে হচ্ছে তুমি মাঝুর মনের কথা জানো, ব্যাপার কি? সে এ প্রশ্নের সরাসরি উত্তর এটা সেটা বলে এড়িয়ে গিয়েছিল। লিয়েন হুয়া বলল, জিয়েন ঠিকই বলেছিল। আমরা নিজেদের প্রতি এবং একে অপরের প্রতি সুবিচার করিনি। যদি অন্যায়, অযৌক্তিক ও অনৈতিক না হয়, তাহলে মনের কথা এড়িয়ে যাওয়া ঠিক নয়। আমরা সেটা করেছিলাম, লিয়েন হুয়া। বলল মাঝু, দোষটা তোমার। তুমি বলনি, আমাকে বলার সুযোগও দাওনি। যখনই আমার কথা ব্যক্তিগত পর্যায়ে নিয়েছি, তুমি তড়িঘড়ি সরে গেছ। তখন আমি কিন্তু লজ্জিত, কিছুটা ক্ষুব্ধ হতাম। নারী হিসেবে অপমানও বোধ করতাম। এসব কিছু কোনোই ফল দেয়নি। আমার মুখের দিকেই তুমি তাকাওনি। লিয়েন হুয়া বলল, কণ্ঠ তার ভারী হয়েছে। লিয়েন, আমার কথাটাও একটু ভাবো। প্রাপ্তিটা যদি হঠাৎ বড় হয়ে যায়, বিশ্বাস করতে সময় লাগে, বুঝতেও একটা সময় দরকার হয়। তুমি তো আর কেউ নয়, বলা যায় বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট লেডি। আমার মনটা আমি জানতাম, কিন্তু তোমার মনটা সত্যি আমি বুঝে উঠতে পারিনি। বলল মাঝু। বললাম তো বুঝাতে দাওনি তুমি। শুরুতেই আমি বুঝেছি তুমি অতি ঘনিষ্ঠতা, ছোঁয়াছুঁয়ির ব্যাপার একদমই পছন্দ কর না। আর এ ব্যাপারটাই আমাকে তোমার কাছে টেনে নিয়ে গিয়েছিল। আমার সবকিছু বোঝার বয়সের পর থেকে এমন একজনকেই কামনা করতাম যে হবে সবার চেয়ে আলাদা, অনন্য। আমার বিশ্ববিদ্যালয়ে একমাত্র তোমাকেই এমন পেয়েছিলাম। তাই মুসলিম হলেও আমি তোমার দিকেই ছুটে গিয়েছিলাম, বলল লিয়েন হুয়া। কথা শেষ করেই সঙ্গে সঙ্গে আবার বলে উঠল লিয়েন হুয়া, যাক, টেলিফোনে বলেই এত কথা তোমাকে বলতে পারলাম। মুখোমুখি হলে কোনো না কোনো অজুহাত তুলে কথা বন্ধ করে দিতে। এখন শোনো, যে কথা বলার জন্য তোমাকে আমি টেলিফোন। মাঝু লিয়েন হওয়ার কথার মাঝখানেই বলে উঠল, শুনছি। নীল, তার আগে শোনো, তুমি একতরফা আমার উপর দোষ চাপাচ্ছ। তো তোমাকে বিশ্ববিদ্যালয়ের কোনো আড্ডাতে দেখি না। কথাবার্তা মেলামেশায় তুমিও সবসময় একটা সীমারেখা বজায় রেখে চলো। তাই ছেলেমেয়েরা তোমাকে কিছুটা ভয় বা সমীহ করে থাকে। আমার মধ্যেও তো এর কিছু থাকতে পারে। কথা ঘুরিও না। আমি কাছে গেলে। লিয়েন হওয়ার কথার মাঝখানেই মাঝু বলে উঠল, ঠিক আছে, এ নিয়ে আর কথা নয়। আমি আপোস করছি। আমি কি তোমাকে বুঝেছি? কি বুঝেছ? লিয়েন হুয়ার বলল, তুমি যা তাই। বলল মাঝু। আমি কি? লিয়েন হুয়া বলল। সঙ্গে সঙ্গে উত্তর দিল না মাঝু, একটু হাসল। বলল, তুমি লোটাস মানে পদ্মফুল। সে তো আমার নাম। লিয়েন হুয়া বলল, শুধু নাম নয়, তুমি লাল অপরূপ পদ্মফুল। বলল মাঝু। তারপর?
লিয়েন হুয়া বলল। তার মুখ গম্ভীর হলেও ঠোঁটে মিষ্টি হাসির ছোঁয়া। ভারতবর্ষে একটা ধর্ম আছে, সে ধর্মে দেবতাকে সন্তুষ্ট করার একটা শ্রেষ্ঠ উপকরণ পদ্মফুল। এ ফুল দেবতার পায়ে অঞ্জলি দিয়ে তাকে সন্তুষ্ট করা হয়। বলল মাঝু, ওটা পদ্মফুলের সৌভাগ্য। কিন্তু আমার দেবতা কি তার পায়ে মানুষ পদ্মফুলের অঞ্জলি চাইবেন? লিয়েন হুয়া বলল, না, মানুষ পদ্মফুলের অঞ্জলি পায়ে হয় না, হৃদয়ে হয়। আর সে অঞ্জলি হাত দিয়ে হয় না, হৃদয় থেকে হৃদয়ে হয়। বলল মাঝু, কিন্তু দেবতা তো দরকার। লিয়েন হুয়া বলল, সে তো বিরাট সমস্যা। আমি তো দেবতা নই, মানুষ। বলল মাঝু, এই অজুহাতে পালাবার পথ দেব না। পদ্মফুলের অঞ্জলির জন্যে দেবতা দরকার, কিন্তু লিয়েন হুয়া মানে মানুষ, পদ্মফুলের জন্যে মানুষ দেবতাই দরকার। সুতরাং আর কোনো সমস্যা থাকল না। এবার বলো তোমার সেই কথা। বলল মাঝু, সমস্যা থাকল না মানে? আমার মানুষ দেবতা অঞ্জলি নিলেন কিনা কিছুই বললেন না। লিয়েন হুয়া বলল, ওটা বলার জিনিস নয়, বুঝে নেবার বিষয়। মনকে জিজ্ঞেস করলেই তা পাওয়া যায়, বুঝা যায়। বলল মা ঝু, একবার ঠকেছি। মনকে জিজ্ঞাসা করতে ভয় হয়, কি উত্তর পাব কে জানে। লিয়েন হুয়া বলল, জিজ্ঞাসার আর দরকার নেই। তোমার এই ভয়টাই প্রেম, মন থেকে আসা মেসেজ। এটাই ঠিক আছে। হাসল লিয়েন হুয়া, বলল, ঠিক নেই, বাস্তবটা দেখব তারপর। সেটাই ভালো, ফল দেখেই পরিচয়। এবার তোমার কথা বলো। বলল মাঝু, দেখো, ব্যাপারটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তোমার কাছে সেরকম মনে নাও হতে পারে। বলে একটু থামল লিয়েন হুয়া। শুরু করল আবার। দুদিন আগে বিকেলে বিশ্ববিদ্যালয় পার্কের একটা বেঞ্চিতে বসেছিলাম। আমার পেছনেই একটা ছোট্ট ঝোপ, ঝোপের ওপারে আর একটা বেঞ্চ। আমি আসার সময় দেখেছিলাম বেঞ্চিতে ৩ জন লোক বসেছিল, ২ জন যুবক, একজন মাঝবয়সী। ওরা কথা বলছিল, হাসছিল। তাদের কথায় তোমার ও তোমার বড় বোনের নাম শুনে আমার মনোযোগ ওদিকে আকৃষ্ট হল। একজন বলছিল, আমি বুঝতে পারছি না জনাব হুজিন, মাঝু সুলতান তো সরকারের কোনো খুঁটি নয়, তাহলে তার ব্যাপারে এমন সিদ্ধান্ত কেন? সরকারের খুঁটি নয় বটে, সে কিন্তু গোটা ছাত্র ও যুবকদের কাছে অসম্ভব জনপ্রিয়। সে কমিউনিস্ট পার্টি এবং সরকারের আশীর্বাদ আছে তার উপর, কিন্তু তার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে অন্য কারণে, যেটা আমি শুনেছি। সে কারণ হল, মাঝু যেমন পপুলার, তার পরিবারও তেমনি হুই উইঘুর সব মুসলমানের মধ্যে পপুলার। এই পরিবারে চীনা সেনাবাহিনীর একজন জেনারেল আছে। তাকে পাঠানো হয়েছে জিনজিয়াংয়ের কমান্ডিং অফিসার হিসেবে। হু ও উই ঘুরদের সমঝোতার একটা উদ্যোগ হতে পারে এটা। তা যদি হয়, তাহলে সরকারের সাথেও সমঝোতা হতে পারে, যা দেশে আনতে পারে শান্তি ও ঐক্য। এটা আমরা চাই না। শুধু তাই নয়, বরং বানচালও করে দিতে চাই। এজন্যই মাঝু আমাদের টার্গেট, তার পরিবারও আমাদের টার্গেট। মাঝুর বড় বোন বিজ্ঞানী ফাজি ঝাও তো এখন আমাদের জালের মধ্যে। যে কোনো সময় তাকে তুলে নেওয়া হবে। বলল হুজিন নামের লোকটি। বিজ্ঞানীকে কি হবে জনাব হুজিন? ওরা তো নিরীহ মানুষ, ওরা সকলের। তৃতীয় জন বলল, আমাদের কাজ একটা নয়, বহুজনকে বহু কাজে দরকার। বলল হুজিন, বহু কাজ কি? তৃতীয় জনই বলল, যা বলেছ আর বড় না, এসব নিয়ে কথা বলা আমাদের জন্য নিষিদ্ধ। উপরের উপরে, তার উপরে যারা আছেন, এটা তাদের কাজ। তাদের কাজ নিয়ে মাথা ঘামিও না, তাহলে মাথা থাকবে না। তাদের কথা আর শোনার সাহস আমার হয়নি। তারা যদি আমাকে দেখতে পায়,
অথবা তারা যদি মনে করে আমি তাদের কথা শুনেছি তাহলে আমি কোনো বড় ঝামেলায় পড়ে যেতে পারি। এই ভয় চলে আসি আমি। তারপর এই কথাগুলো যত ভেবেছি ততই আতঙ্ক বোধ করেছি। কথাগুলো তোমাকে জানাবার জন্য অস্থির হয়ে উঠেছিলাম। জানাতে পেরে ভালো লাগছে। কথা বলতে যাচ্ছিল মাঝু। হঠাৎ প্রচণ্ড ধাক্কায় তার ঘরের দরজা খুলে গেল। রিভলভার হাতে 4 জন তার দরজায়। 4 রিভলভারের নলি তার দিকে তাক করা। মাঝু উঠে দাঁড়াল। উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, লিয়েন, আমার ঘরে 4 জন রিভলভারধারী প্রবেশ করেছে। তাদের মুখে মুখোশ। নিষ্কম্প কণ্ঠে কথাগুলো বলল ঝু। কথা শেষ হবার সাথে সাথেই একজন রিভলভারধারীর বুলেট এসে বিদ্ধ করল মাঝুর বাম হাতকে। তার হাত থেকে মোবাইল পড়ে গেল। মাঝু চিৎকার করল না। শান্ত কণ্ঠে বলল, তোমরা কে জানি না। জানি তোমরা আমাকে কিডন্যাপ করতে এসেছ, কিন্তু তোমরাও জানো না আমাকে কেন কিডন্যাপ করতে এসেছ। মাঝুর কথা শুনতে পেয়েছে লিয়েন হুয়া। ফ্লোরে পড়ে যাওয়া মোবাইলে লিয়েন হুয়ার কণ্ঠে তখন চিৎকার চলছে, মাঝু, মাঝু। মাঝুর শেষ কথাগুলো সে শুনতে পেয়েছিল।